তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। গত সপ্তাহে আমাদের এই কথামৃত আলোচনা হয়েছিল এবং সেই আলোচনার শেষের দিকে আমি একটি প্রসঙ্গ নিয়ে এসেছিলাম। সেই প্রসঙ্গটি হচ্ছে ঠাকুরেরই একটি গল্প, পরে সেটি স্বামী বিবেকানন্দ শিকাগোর ধর্ম মহাসভায় বলেছিল এবং সেই গল্পটি আমেরিকার শ্রোতাদের খুব স্পর্শ করেছিল। গল্পটি হচ্ছে, আগের দিনে বলেছিলাম, কুয়োর ব্যাঙের গল্প। আপনারা একটা কথা জানেন, কূপমণ্ডুক বা কূপমণ্ডুকতা। মণ্ডুক মানে হচ্ছে ব্যাঙ আর কূপ মানে হচ্ছে কুয়ো। তাহলে কূপমণ্ডুক মানে হচ্ছে কুয়োর ব্যাঙ। এই কুয়োর ব্যাঙের গল্পটা স্বামীজি শিকাগোর ধর্ম মহাসভায়, যেখানে পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষেরা ছিলেন, বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা সেখানে তাদের ধর্মের কথা বলেছিলেন, অর্থাৎ একটি আন্তর্জাতিক ধর্ম সম্মেলনের ক্ষেত্র সেখানে তৈরি করা হয়েছিল। ইতিহাসে আমরা দেখি যে স্বামীজির আগে আকবর, সম্রাট আকবর, ভারতের বাদশাহ, তিনি এরকম একটি প্রয়াস পেয়েছিলেন। তো সেটাকে অবশ্য স্বামী বিবেকানন্দ বলছেন, হ্যাঁ, এটা একটা ভালো প্রয়াস, এই যে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের নিয়ে একটা মঞ্চ তৈরি করা বা একটা এরিয়া তৈরি করা, এটা ভালো। কিন্তু আকবরের যে এই প্রয়াসটা, এটাকে স্বামীজি বলছেন এটা একটা বৈঠকখানার গল্প, ড্রয়িং রুম, পার্লার বৈঠক, তার বেশি কিছু ছিল না। অর্থাৎ মানুষের মনে তা কোনো প্রভাব স্থাপন করতে পারেনি আকবরের এই প্রয়াসটি। আকবর হয়তো মানুষ হিসেবে ভালো ছিলেন এবং ভারতবর্ষে এসে, তারা তো বাইরে থেকে এসেছেন, মোগলরা তো বাইরে থেকেই এসেছিলেন, এদেশে এসে তারা এদেশের মানুষকে আপনার করে ভাবতে চেষ্টা করেছিলেন। আকবর দেখলেন, যদি এই বিশাল একটা দেশ ভারতবর্ষ, এই দেশের মানে এই একটা বাংলাদেশ আপনারা দেখছেন, এরকম 30টা কি তার বেশি বাংলাদেশ ভারতবর্ষের মধ্যে রয়েছে, এখনও রয়েছে। তো আকবর দেখলেন যে এই বিশাল একটা দেশ, একটা মহাদেশের সমান, সেখানে বিভিন্ন ধরনের মানুষ বাস করে, বিভিন্ন ধর্ম মতের মানুষ বাস করে, বিভিন্ন সম্প্রদায়ের অন্তর্গত মানুষ বাস করে। সেখানে তো একটা স্ট্রিম রোলার চালানো চলবে না, একটাই শাসন, একই মত, তাহলে সেটা একনায়কতন্ত্র হয়ে যাবে, যাকে ইংরেজিতে বলে ডিকটেটরশিপ, এটা হয়ে যাবে। এই জন্য তিনি খুব দূরদর্শী, রাজনৈতিক প্রজ্ঞাসম্পন্ন একজন সম্রাট ছিলেন। ভারতবর্ষের ইতিহাসে গোটা ভারতবর্ষটাকে একটা শাসনের ছত্রছায়ায় তিনি নিয়ে এসেছিলেন। তার আগে সম্রাট অশোক এই কাজটা করেছিলেন। গোটা ভারতবর্ষের, তখন তো আর বাংলাদেশ নেই, ভারতবর্ষ তো একটাই, তো একটি শাসনের ছত্রছায়ায় সম্রাট আকবর নিয়ে আসতে পেরেছিলেন।
এবং দূরদর্শী এবং প্রজ্ঞা সম্পন্ন শাসক ছিলেন বলে এবং পরমত সহিষ্ণু শাসক ছিলেন বলে তিনি বুঝেছিলেন অপর মানুষের মনে আঘাত দেওয়া যাবে না, অপর সম্প্রদায়ের মানুষের মনে আঘাত দেওয়া যাবে না, সবাইকে জোর করে মুসলমানদের মত বা মুসলমান ধর্মের শাসন এটা করানো যাবে না, এটা বুঝেছিলেন উনি। দূরদর্শী শাসক বলেই এটা তিনি বুঝতে পেরেছিলেন এবং সেটা কখনো চেষ্টা করেননি, তিনি আকবর কখনো সেই চেষ্টা করেননি। তবুও আকবর যা করেছিলেন সেটাকে স্বামী বিবেকানন্দ ওই আমেরিকার ধর্ম মহাসভায় ওটাকে বৈঠকি একটি গোষ্ঠী বলে তিনি বর্ণনা করেছিলেন। পার্লান্স এটা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। ঠিকই, মানুষের মনের সর্বত্র এটির প্রসার ঘটেনি এবং সকলের মনকে এটি স্পর্শ করতে পারেনি। এবং সেই গল্প বলতে গিয়েই স্বামীজি বলেছিলেন, এবং সেটা খুব উপযুক্ত একটি কথা তিনি বলেছিলেন, যে আজকে যে শিকাগো ধর্ম মহাসভায় বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা আছেন, বিভিন্ন মতের মানুষেরা উপস্থিত আছেন শ্রোতা হিসাবে অথবা অন্যভাবে, তাদেরকে বলেছিলেন যে এখানে একটা বড় ধরনের জিনিস চাই। ওই আকবরের বৈঠকি গল্পের মতো হলে চলবে না। আকবরের বৈঠকি গল্প এই বলার ক্ষমতা সকলের থাকে না, স্বামী বিবেকানন্দের ছিল। কিন্তু একজন তিনি নিঃসম্বল কপর্দকহীন সন্ন্যাসী ছিলেন, সাহস, অসাধারণ সাহস ছিল, কাউকে তিনি ভয় পেতেন না। তা আমি আগের দিনে বলছিলাম যে আপনাদের এখানে আমার মহান পূর্বসূরি পূজ্যপাদ স্বামী অক্ষরানন্দজি মহারাজ যখন এসেছিলেন, যুদ্ধ বিধ্বস্ত তখন বাংলাদেশ, এবং সেই বাংলাদেশে এই ঢাকা মঠে তিনি দায়িত্ব নিয়েছিলেন। এবং এখানে আমি শুনেছি একজন ভদ্রলোক ভক্ত, তিনি ওই সময় ছিলেন, এখন বোধহয় আর বেঁচে নেই, জানি না বেঁচে আছেন কিনা, নেপালবাবু, তিনি বলেছিলেন এখানে মানে আমাদের মঠে, ঢাকা মঠে, একটা গোটা চায়ের কাপ, একটা গোটা চায়ের প্লেট ছিল না কাউকে দেওয়ার জন্য, অতিথিদেরকে একটা গোটা কাপ, একটা গোটা প্লেট ছিল না। এরকম অবস্থা ছিল তখন আমাদের। সেইখান থেকে তিনি আস্তে 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 এই আশ্রমটাকে, এই মঠটাকে তিনি চেষ্টা করলেন গড়ে তোলার। তিনি গড়লেন। খুব সাহসী মানুষ ছিলেন এবং দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন, এবং একজন মানুষকে ছোট করা আর একজন মানুষকে বড় করা এই জিনিস তিনি করতেন না। সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন একজন মহান আচার্য তিনি ছিলেন। এই কূপমণ্ডুকতা মানে হচ্ছে আমাদের যে দৃষ্টিভঙ্গিটা হচ্ছে খণ্ডিত দৃষ্টিভঙ্গি। আমার মনে আছে আমরা বহু বছর আগে যখন বেলুড় মঠে ট্রেনিং সেন্টারে ছিলাম, তখন ব্রহ্মচারী, সাদা পোশাক, তখন স্বামী ভূতেশানন্দজি আমাদের মঠের ভাইস প্রেসিডেন্ট, পরবর্তীকালে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। তিনি বলেছিলেন যে একটা ট্রাঙ্কেটেড ভিউ, মানে খণ্ডিত দৃষ্টি যদি আমাদের থাকে, সামগ্রিক দৃষ্টি না, খণ্ডিত দৃষ্টি, তাহলে সেই দৃষ্টি দিয়ে কখনোই আমরা কোনো বড় কাজ করতে পারব না। বাংলাদেশের মতো একটা দেশ যেখানে হিন্দু আছে, মুসলমান তো আছেই সংখ্যাগরিষ্ঠ, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এরকম বিভিন্ন ধর্মের মানুষ সংখ্যায় অল্প হলেও তারা আছে। বলছেন একটা ট্রাঙ্কেটেড ভিউ, ভূতেশানন্দ মহারাজ বলছেন ট্রাঙ্কেটেড ভিউ, একটা খণ্ডিত দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা সমাজের বা মানুষের কোনো উপকারে আসতে পারব না। সেই জন্য যে দৃষ্টিভঙ্গি আমাদের দরকার, সেই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি, টোটাল ভিউ, কম্প্রিহেনসিভ ভিউ। আজকাল এই ধরুন প্রায় 20 বছর আগে থেকে একটি শব্দ চলছে ইংরেজিতে, হলিস্টিক। হলিস্টিক ভিউ মানে কম্প্রিহেনসিভ, সামগ্রিক ভিউ দরকার, এবং এটা ছাড়া
এই বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যাবে না। এটাকেই স্বামীজি বললেন কুয়োর ব্যাঙের মানসিকতা বা কুয়োর ব্যাঙের দৃষ্টিভঙ্গি। এখানে খণ্ডিত দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করলেও হবে না। এটা আমি আগের দিনে কিছুটা বলেছিলাম। স্বামী অক্ষরানন্দজি মহারাজ এই বাংলাদেশে অনেক সীমাবদ্ধতা, অনেক অসুবিধার মধ্যে কাজ করেছিল এবং তাকে একটা নতুন দেশ গড়ার সঙ্গে সম্পৃক্ত হতে হয়েছিল এবং তিনি সাহসের সঙ্গে, দূরদৃষ্টির সঙ্গে অপরের মতকে শ্রদ্ধা করবেন এরকম একটা ভাব নিয়ে তিনি তার এই জীবন দর্শনটি তৈরি করেছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল, আমি অক্ষরানন্দ মহারাজকে একদম ছোটবেলা থেকে দেখেছি, ছাত্র অবস্থা থেকে। আমি তখন ছাত্র এবং উনিও একজনের কাছে মানুষ হয়েছিলেন, যেটা আমি অনেক সময় আপনাদের কাছে বলে থাকি। একই লোক, যার কাছে উনিও মানুষ হয়েছেন, আমিও মানুষ হয়েছি। পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ, তিনি নরেন্দ্রপুর আজকে এক বিশ্ববিখ্যাত একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ। ওই তাঁকে সর্বতভাবে সাহায্য করেছিলেন তার সহযোগী হিসেবে, আমি বলবো প্রধান সহযোগী হিসেবে, স্বামী অক্ষরানন্দজি মহারাজ। আমরা তখন ছোট ছাত্র, কিন্তু অক্ষরানন্দজি তখন ওকে সাহায্য করেছিলেন এবং মহারাজকে তিনি এত ভালোবাসতেন, মানে লোকেশ্বরানন্দজি মহারাজকে, আমাদের অক্ষরানন্দজি মহারাজ, ওর ডাকনাম ছিল কালীপদ। তো মহারাজ কালীপদ বলতে অজ্ঞান, এত ভালোবাসতেন তাকে। আর কালীপদ মহারাজ মানে অক্ষরানন্দজি মহারাজও লোকেশ্বরানন্দজির নামে অজ্ঞান। এই যে পারস্পরিক একটা স্নেহের বন্ধন, শ্রদ্ধার, ভালোবাসার একটা আবেষ্টনী, এটা ওদের একটা কেমিস্ট্রি তৈরি করেছিল। আজকের ভাষায় কেমিস্ট্রি, এটা রসায়ন তৈরি করেছিল এবং সেই রসায়ন দিয়েই স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ বিরাট নরেন্দ্রপুরের মতো প্রতিষ্ঠান গড়েছিলেন। আজকে দেশ বিদেশে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। আমি সেই বিদ্যালয়ের ছাত্র বা আমি সেই প্রতিষ্ঠানের ছাত্র নরেন্দ্রপুরের। সর্বত্র ছড়িয়ে আছে আজকে, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় নরেন্দ্রপুরের ছাত্র ছড়িয়ে রয়েছে। এই জন্য আমাদের দৃষ্টিভঙ্গিটা, আমি মনে করি আমার যে দৃষ্টিভঙ্গি বা আমরা যারা ওর কাছে মানুষ হয়েছিলাম স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের কাছে, তাদের দৃষ্টিভঙ্গিটা একটু এই সীমিত দৃষ্টিভঙ্গি নয়, খণ্ডিত দৃষ্টিভঙ্গি। যেটা বললাম, ভূতেশ্বরানন্দজি মহারাজ বলছেন ট্রাঙ্কেটেড ভিউ, কেটে দেওয়া দৃষ্টিভঙ্গি নয়, এটা গোটা দৃষ্টিভঙ্গি, সামগ্রিক দৃষ্টিভঙ্গি। এটাই শ্রীরামকৃষ্ণের দৃষ্টিভঙ্গি। একটু আগে একটা গান হচ্ছিল, সবাই জানেন আপনারা, বাংলাদেশে খুব বিখ্যাত গান এটি, ভারতবর্ষেও খুব বিখ্যাত গান, রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে। সবাই আপনারা জানেন, গান করেন। এই গানটি যিনি লিখেছিলেন তার সঙ্গে আমার পরিচয় হওয়ার সুযোগ হয়েছিল। সে প্রায় 35-40 বছর আগের কথা বলছি। তার সঙ্গে আমার পরিচয় হওয়ার সুযোগ হয়েছিল। আমি তখন উদ্বোধনের সম্পাদক। ওর নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। এই যিনি সঙ্গীত লিখেছিলেন, এই যে গানটা আপনারা একটু আগে শুনছিলেন বা গাইছিলেন, রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে, এই গানটির লেখক হচ্ছেন অরুণ কুমার চট্টোপাধ্যায়। তিনি হয়তো সিলেটের লোক ছিলেন, তিনি শিলংয়ে থাকতেন, মেঘালয়ের রাজধানী শিলং, সেখানে তিনি থাকতেন এবং তিনি এই গানটা লিখেছিলেন। এখন এই গানের মধ্যে একটা গ্রামারের ভুল আছে, ব্যাকরণগত ভুল আছে। কি ভুল? বলা হচ্ছে রামকৃষ্ণ শরণম শরণ্যে,
এই রামকৃষ্ণ শরণম সংস্কৃত, শরণ শরণ্যে কথাটাও সংস্কৃত। যদি সংস্কৃততেই বলি তাহলে রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণ্যে হবে না, এটা গ্রামারের ভুল, সংস্কৃত গ্রামারের ভুল। এটা প্রথম ধরেছিলেন পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ। তখন তিনি ভাইস প্রেসিডেন্ট, কলকাতার জগদ্দান মঠে তিনি তখন অধ্যক্ষ। তিনি বলছেন, দেখো খুব সংস্কৃতের বড় পণ্ডিত ছিলেন স্বামী ভূতেশানন্দজি, দেখো শরণ্যে হবে না, শরণ্যে বললে এটা ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ রামকৃষ্ণ তো একজন পুরুষ, শরণ্যে যদি বলি তাহলে সেটি একজন নারীকে উদ্দেশ্য করে বলতে হবে, নারীকে, মহিলাকে। শ্রীরামকৃষ্ণ তো পুরুষ, তাহলে শরণ্যে হবে না ওখানে। অথচ এই সুরটা কী করে রক্ষা করা যায়, তালটা কী করে রক্ষা করা যায়, সেজন্য বললেন ওই শরণ্যে না বলে শরণম বলতে হবে। এটা মহারাজ বললেন, ভূতেশানন্দজি মহারাজ। তারপর একজন বিখ্যাত সংস্কৃতের অধ্যাপক, আমাকেও তিনি খুব স্নেহ করতেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপক ছিলেন তিনি, ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, বড় পণ্ডিত সংস্কৃতের। তিনি বললেন, মহারাজ ঠিক বলেছেন, মানে ভূতেশানন্দজি ঠিক বলেছেন, এটা শরণ্যে হলে ভুল হয়ে যাবে। এটাকে উনি আবার গানের ব্যাপারে খুব একজন বিশেষজ্ঞ ছিলেন, ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, ভালো গায়ক ছিলেন, সংস্কৃতের বিরাট নামকরা অধ্যাপক। তিনি বললেন, এখানে শরণ্যে না বলে শরণম বললে সুর তালটাও ঠিক থাকবে, গ্রামারেরটাও ভুল হবে না, গ্রামারটাও ঠিক থাকবে। তাই তিনি বলে দিয়েছিলেন, ভূতেশানন্দজি এটাকে অনুমোদন দিয়েছিলেন, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, শরণম, সুরটা এক থাকবে, তালটা এক থাকবে, গ্রামারটা ঠিক থাকবে। সে আমার আজকে মনে পড়ল। তাই যখন ওই ভদ্রলোক, যিনি গানটির লেখক, আমি তখন উদ্বোধনের সম্পাদক, আমার সঙ্গে দেখা করতে এলেন কলকাতার বাগবাজারে উদ্বোধনে, তখন আমি বললাম, এটা তো গ্রামারের ভুল। হ্যাঁ মহারাজ, আমি তো গ্রামার জানি না, আমি লিখেছি একটা গান, কিন্তু এর মধ্যে ব্যাকরণের কি ভুল আছে আমি জানি না। তা আমরা বলছি এরকম করলে পরে গ্রামারটা ঠিক থাকবে। হ্যাঁ সেটাই করুন। তাই ওনার অনুমতি নিয়েই আমরা এই গানটা, আমি যখন গোল পার্কে ছিলাম কলকাতায়, তখন আমরা এই গানটা করেছিলাম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, শরণম, সুরটা ঠিক থাকবে, গ্রামারটা ঠিক থাকবে। এটা প্রথম ধরেছিলেন স্বামী ভূতেশানন্দজি, তারপরে ধরেছিলেন অধ্যাপক গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, বিখ্যাত অধ্যাপক, মহাপণ্ডিত, মহোপাধ্যায় তার উপাধি ছিল, গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়। আমাকে খুব স্নেহ করতেন কলকাতাতে। তো এই আজকে এইটা কাহিনী বলে দিলাম। এই যে রামকৃষ্ণ, আপনার জানেন না হয়তো অনেকে, সবাই গেয়ে যাচ্ছেন রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, শরণ্যে, কিন্তু ভুল হচ্ছে, গ্রামারের ভুল হচ্ছে। অথচ যদি শরণম 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 বলি তাহলে গ্রামার ঠিক থাকে, সুরটাও ঠিক থাকে। এইবার আমরা আজকের আলোচনাতে আসছি। এই আলোচনাটা আমরা একটু শুরু করেছিলাম আগে, আপনাদের মনে পড়তে পারে, বেশ কিছুদিন আগে। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই কথামৃতের মধ্যে আমরা পাচ্ছি যে প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়দিন ছিল, মানে দক্ষিণেশ্বরে কয়দিন ছিল, কাজকর্ম নেই, বলে আমি এখানে থাকব। শুনলাম স্ত্রীপুত্র সব শ্বশুর বাড়িতে রেখেছে। শ্রীরামকৃষ্ণ অবশ্য সেখানে স্ত্রীপুত্র বলেননি, তিনি আরেকটি শব্দ বলেছেন যেটি আমি মুখে উচ্চারণ করতে পারব না। শ্রীরামকৃষ্ণ তো বলতে পারতেন, ওনার তো মুখে কিছু আটকাতো না। আমাদের তো, আমরা এই সভ্যতা, শালীনতা,
শিষ্টাচার, এগুলোতে সমাজের মধ্যে থেকে এগুলো মানতে হয়। এই জন্য আমি ওটা বলতে পারবো না। আপনারা বই দেখে নেবেন শ্রীরামকৃষ্ণ কী বলেছেন। মোটামুটি শুদ্ধ ভাষায় হচ্ছে, স্ত্রী পুত্র সব শ্বশুর বাড়িতে রেখেছে। ওই প্রতাপ, এই প্রতাপ যে কে, সেটার কোনো পরিচয় আমরা পাচ্ছি না, তার কোনো পরিচয় আমরা পাচ্ছি না। এখন একজন প্রতাপচন্দ্র হাজরা ছিলেন, যাকে হাজরা মশাই বলা হতো। তিনি শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ যে ঘরটায় ছিলেন সেই ঘরের বারান্দায় থাকতেন। প্রতাপ হাজরা, সবাই তাকে হাজরা মশাই বলতেন। তিনি মনে হচ্ছে না যে তিনি, অন্য কোনো প্রতাপ কেউ শ্রীরামকৃষ্ণের পরিচিত, তার কথা হয়তো তিনি বলছেন। অনেকগুলি ছেলেপিলে, ওই প্রতাপের অনেকগুলি ছেলেপিলে, তিনি এসে বলছেন আমি এখানে থাকবো, মানে দক্ষিণেশ্বরে থাকবো। আমি বকলুম, শ্রীরামকৃষ্ণ বলছেন আমি তাকে বকলুম, দেখো দেখি ছেলেপিলে হয়েছে, তাদের কি আবার ওপাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে, লজ্জা করে না? যে আবার ওই কথাটা বলেছেন যেটা আমি মুখে বলতে পারছি না। আপনারা কথামৃত খুলে দেখে নেবেন কি কথাটা। মোট কথা স্ত্রীপুত্র আর কি, শুদ্ধ ভাষায় বলতে গেলে স্ত্রীপুত্র। লজ্জা করে না যে স্ত্রীপুত্রদের আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে? আমরা অনেক বকলুম আর কর্মকাজ খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়। এই যে ফাঁকিবাজ লোক, অলস লোক, এরা এরকমই, কাজকর্ম করবে না, পরের ঘাড়ে বসে খাবে, অকর্মণ্য অলস। শ্রীরামকৃষ্ণ এগুলোকে পছন্দ করছেন না। শ্রীরামকৃষ্ণ অলস অকর্মণ্য মানুষদের পছন্দ করছেন না। তিনি চাইছেন মানুষ কর্মক্ষম হবে, কাজ করবে, কাজ করে খাবে। কাজ না করে অলস হয়ে বসে খাবে, বসে বসে, এবং স্ত্রীপুত্র পরিবারকে কে দেখবে? তারই তো দেখার কথা। এই দায়িত্ব জ্ঞানহীন মানুষদের সম্পর্কে শ্রীরামকৃষ্ণ কখনো ছাড় দেননি। তাই বলছেন দেখো তো, এরকম বাড়িতে সব পড়ে রয়েছে আর তিনি এখানে এসে বলছেন আমি এখানে থাকবো। অনেক বকলুম, কর্মকাজ খুঁজে নিতে বললুম, শ্রীরামকৃষ্ণ বলছে, তবে এখান থেকে যায়। অর্থাৎ কোনো ফাঁকিবাজকে শ্রীরামকৃষ্ণ কখনো প্রশ্রয় দেননি, কখনো সমর্থন করেন। চাইতেন, তখনকার দিনে তো মেয়েদের শিক্ষা ছিল না, তখন মেয়েরা লেখাপড়া শিখতেন না, বাড়ির বাইরে যেতেন না। এখন যেমন মেয়েরাও সমান তালে চলছে পুরুষের সঙ্গে, শিক্ষার, চাকরির ক্ষেত্রে, সব ক্ষেত্রে। এমনকি মহাকাশে যখন যাচ্ছে, মহাশূন্যে, তখনও মেয়েরাও যাচ্ছে, সমান তালে পুরুষের সঙ্গে যাচ্ছে। কি এতদিন তো মেয়েদের সুযোগ দেওয়া হয়নি। যেই সুযোগ পেয়েছে মেয়েরা, সঙ্গে সঙ্গে তারা তাদের যে যোগ্যতা সেটি প্রমাণ করে ছেড়েছে। এবং এখন যা হয়েছে, এখন যা মনে হচ্ছে যে মেয়েরা যদি সুযোগ পায়, সমান অধিকার লাভ করে, তাহলে তারা পুরুষের থেকে কোনো অংশে কম যাবে না, বরং পুরুষের থেকে ভালো কাজ করবে। এখানে যারা পুরুষ মানুষ আছেন তাদের রাগ হতে পারে, কিন্তু আমি তো নিজে একজন পুরুষ মানুষ। আমি বলছি যে শ্রীরামকৃষ্ণ চাইতেন মেয়েরা সমান অধিকার লাভ করুক, সমানভাবে সমাজে বেড়ে উঠুক, কোনো চাপের মধ্যে তারা কাজ করবে না, এবং পুরো পরিবেশটা তাদের কাছে উন্মুক্ত থাকুক, ওপেন থাকুক। তাহলে তারাও এই সুযোগ পেলে তারাও নিজেদের যোগ্যতার পরিচয় দিতে পারবে। এবং এখন যেটা হয়েছে, এখন তো যোগ্যতার পরিচয় দিতে পারছে মেয়েরা। দেখা যাচ্ছে মেয়েরা ছেলেদেরকে অনেক ক্ষেত্রেই অতিক্রম করে যাচ্ছে, মেধার দিকে, যোগ্যতার দিকে, কর্মক্ষমতার দিকে, সব দিকেই তারা ছেলেদেরকে অতিক্রম, সমানতালে তো যাচ্ছেই, আবার অতিক্রমও করে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ দেখুন কতদিন আগে এই যে মেয়েদের স্বাধীনতায় বিশ্বাস করেছে, তখন সমাজ বিশ্বাস করতো না, কিন্তু শ্রীরামকৃষ্ণ বিশ্বাস করেছেন। শ্রীরামকৃষ্ণ এই স্বাধীনতাকে সমর্থন করেছেন, মেয়েদের স্বাধীনতাকে, যেটা তখনকার সমাজ করতে পারেনি বা করেনি। শ্রীরামকৃষ্ণ কিন্তু করেছেন। তখন তার এই উদারতা, এই স্বচ্ছ দৃষ্টিভঙ্গির অধিকারী তিনি ছিলেন।
এই যে একটা দৃষ্টান্ত দিলেন, প্রতাপের ছেলে, প্রতাপের মেয়ে, প্রতাপের স্ত্রী, তিনি অবশ্য অন্য শব্দ ব্যবহার করেছেন যেটা গ্রামের দেশে চলে আর কি। স্ত্রীর সম্বন্ধে ওই শব্দটা ব্যবহার হয়, আপনারা হয়তো জানেন, বই পড়লেই দেখতে পাবেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটা স্বচ্ছন্দে বলতে পারতেন, আমরা অত স্বচ্ছন্দে বলতে পারছি না। এখন সমাজ অনেক উন্নত হয়েছে, অনেক এগিয়ে গেছে, তখন শ্রীরামকৃষ্ণের মুখে তো কোনো আগল ছিল না, যা খুশি তাই বলতেন। উনি ঢেকে ঢুকে এসব কথা বলতেন না, তিনি স্পষ্ট কথায় সোজা ভাষায় যেটা তার কাছে মনে হতো তিনি সেটাই বলতেন, যাকে খুশি বলে দিতেন, কোনো রাগঢাক ছিল না। এখন এই যে একটা সহজ চাছা ছোলা ব্যক্তিত্ব, ম্যান অ্যাজ হি ইজ, যেরকম মানুষ সেরকমভাবে মানুষকে উপস্থাপন করার, এটা শ্রীরামকৃষ্ণ করতেন এবং সেটাই তিনি বলতেন। তো আজকে শ্রীরামকৃষ্ণের এই যে ব্যাপারটা আমরা দেখছি, তখনকার দিনে কিন্তু এটা ভাবা যেত না, অভাবনীয় ছিল। তখন স্ত্রী স্বাধীনতার যুগ ছিল না, এখন স্ত্রী স্বাধীনতার যুগ, নারী স্বাধীনতার যুগ। এখন তুমি মিলিটারি তো হামভি মিলিটারি, তুমি যদি পারো তাহলে আমি পারবো না কেন? এই যে কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েরা কাজ করবে, সমাজের ব্যবস্থায় এগিয়ে যাবে একসঙ্গে, এটা শ্রীরামকৃষ্ণ চেয়েছেন। তখনকার দিনে এরকম মানসিকতার মানুষ খুব বেশি ছিলেন না। শ্রীরামকৃষ্ণ সেই অনন্য একজন মানুষ, যিনি এরকম নারী স্বাধীনতায় বিশ্বাস করতেন, অপরের কারোর কোনো অধিকারে হস্তক্ষেপ মোটেই পছন্দ করতেন না শ্রীরামকৃষ্ণ। তাঁরই স্ত্রী, স্বামী, মানে শ্রী সারদা দেবী, আমাদের মা, শ্রী মা সারদা দেবী, কিন্তু ওই বাড়িতে মানুষ গ্রামের পরিবারেই বড় হয়েছেন এবং তার গ্রামের বাড়ির বউ আরও সেখানে নিগড় শৃঙ্খল মেয়েদের তখনকার দিনে। সেই বয়সে শ্রীরামকৃষ্ণ চাইতেন যে তার স্ত্রী সারদা দেবী তিনি লেখাপড়া শিখুন। এটা একটা অভাবনীয় ব্যাপার, শ্রীরামকৃষ্ণ চেয়েছেন এবং শ্রীরামকৃষ্ণেরই অনুমোদন ক্রমে, এবং আমি বলতে পারি একটা শব্দ, তারই প্রশ্রয়েই শ্রী মা তখন 1 পয়সায় একটা বর্ণ পরিচয়, বিদ্যাসাগর মশাইয়ের বর্ণ পরিচয়, যেখানে সব স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, সেন্টেন্স কনস্ট্রাকশন, বাক্য গঠন সব শেখা যেত। আমরাও ছোটোবেলায় পড়েছি বর্ণ পরিচয়। সেই বর্ণ পরিচয় 1 পয়সা দিয়ে একটা কিনে এনেছিলেন, হয়তো শ্রীরামকৃষ্ণই পয়সাটা দিয়েছেন। তার মানে তিনি পরোক্ষভাবে তার স্ত্রীকে পড়ানোর সমর্থন দিচ্ছেন, অনুমতি দিচ্ছেন। তখনকার দিনে এটা খুব একটা সোজা ব্যাপার ছিল না, শ্রীরামকৃষ্ণ কিন্তু করেছেন। তাঁরই সমর্থনে এবং তাঁরই সহযোগিতায় আমাদের মা, তিনি একটু একটু পড়তে শিখেছিলেন। বর্ণপরিচয় পড়া শেষ হয়ে গেছিল, বিদ্যাসাগর মশাইয়ের বর্ণপরিচয়, এবং এতদিন পর্যন্ত বোধহয় আমি একটা কোনো আলোচনায় বলেওছি, এতদিন পর্যন্ত শ্রী মায়ের সম্পর্কে আমাদের ধারণা ছিল তিনি পড়তে পারেন হয়তো, কিন্তু লিখতে পারেন না। লেখাটা তিনি জানেন, এর ধারণা ছিল। এবং আমাদের যিনি সবথেকে বড় মায়ের জীবনীকার, স্বামী গম্ভীরানন্দজি মহারাজ, আমাদের মঠের একজন অধ্যক্ষ ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, একাদশ অধ্যক্ষ, তিনিও তার গ্রন্থে লিখেছেন শ্রী মা পড়তে পারতেন কিন্তু লিখতে পারতেন না। এটা তখনকার দিনে ধারণা ছিল, মহারাজও তাই লিখেছেন। কিন্তু আমি যখন এই গবেষণার মধ্যে যুক্ত হলাম, আপনারা জানেন একটা খুব জনপ্রিয় গ্রন্থ হচ্ছে শ্রী মায়ের পদপ্রান্ত। এটি 5 খণ্ড বেরিয়েছে এ পর্যন্ত, এবং এই 5 খণ্ডটি আমি সম্পাদনা সংকলন করেছিলাম। তখন একটি গ্রন্থ ছিল শ্রী মায়ের কথা, 2 খণ্ড ছিল। তো এছাড়া আর মায়ের কথার কোনো সংকলন ছিল না, ওই একটি গ্রন্থ ছিল শ্রী মায়ের কথা। তারপরে
মায়েরই একজন মন্ত্রশিষ্য স্বামী পরমেশ্বরানন্দ কিশোরী মহারাজ, জয়রামবাটির অধ্যক্ষ ছিলেন, তিনি একটি স্মৃতিকথা লিখলেন, শ্রী শ্রী মা ও জয়রামবাটি। সেখানে মায়ের কথা অনেক ছিল, পুরোটাই ছিল। এরপরে শ্রী শ্রী মায়ের আর একজন মন্ত্রশিষ্য স্বামী ঈশানানন্দ বরদা মহারাজ, মায়ের কাছেই মানুষ হয়েছেন বলতে গেলে এই জয়রামবাটিতে বা কোয়ালপাড়ায়, তিনি একটি গ্রন্থ লিখলেন মাতৃ সান্নিধ্যে শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা। এই দুটি গ্রন্থ বেসিক গ্রন্থ ছিল। একটা তো মায়ের কথা, দ্বিতীয়টা হচ্ছে পরমেশ্বরানন্দজির শ্রীমা ও জয়রামবাটি, তৃতীয় হচ্ছে স্বামী ঈশানানন্দজির মাতৃ সান্নিধ্যে। এই তিনখানা গ্রন্থই ছিল মায়ের সম্পর্কে গ্রন্থ। এরপরে আমাদের একজন সিনিয়র মহারাজ, প্রায় 90-91 বছর এখন বয়স হবে, তিনি আমেরিকার সেন্ট লুইস সেন্টারের অধ্যক্ষ স্বামী চেতনানন্দ। তিনি আবার ওই বিভিন্ন পত্রপত্রিকায়, বিশেষ করে উদ্বোধনে প্রকাশিত মায়ের স্মৃতিকথা, সেগুলিকে সংকলন করে একটি বই, ছোট বই করলেন, মাতৃদর্শন। এইগুলোই প্রধানত মায়ের সম্পর্কে স্মৃতিগ্রন্থ ছিল। ধরুন টোটাল এই গত গ্রন্থ মানে মায়ের কথা, কিশোরী মহারাজের বই, ঈশানানন্দজির বই, এইসব নিয়ে হয়তো মোটামুটি 2000 পৃষ্ঠার বই হবে একটা, এসবগুলোকে একসঙ্গে করলে পরে। এরপরে পিকচারে আসলাম আমি, এবং আমি 5 খণ্ডে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে এই গ্রন্থটি প্রকাশ করলাম, 5 খণ্ডে। এখানে প্রায় আরও 2000 পৃষ্ঠার উপাদান আমরা পেলাম মায়ের সম্পর্কে, আরও 2000 পৃষ্ঠার মতো উপাদান। এখন বিশাল একটা মায়ের সম্পর্কে স্মৃতি সাহিত্য তার সম্পর্কে বেরিয়েছে। এবং এই মায়ের পদপ্রান্তে গ্রন্থটি তৈরি করার সময়, আমি এটা তৈরি করেছিলাম, তখন আমি উদ্বোধনের সম্পাদক, করতে গিয়ে একটা চিঠি আমি পেলাম কৃষ্ণনগরে এপাশে বোধহয় রাজশাহী, আপনারা ভালো বলতে পারবেন, এই পারে বোধহয় রাজশাহী, ও পারে কৃষ্ণনগর। তো সেই কৃষ্ণনগরে আমি গেছিলাম এই খুঁজতেই মায়ের কোনো শিষ্যা আছেন কিনা, তাদের কাছ থেকে কোনো স্মৃতিকথা পাওয়া যায় কিনা, এটা খুঁজতে গিয়ে কৃষ্ণনগরে একটি বাড়িতে গিয়ে দেখলাম এটি কাচের শোকেসের মধ্যে একটা পোস্টকার্ড রাখা আছে। পোস্টকার্ডকে ফ্রেম করে বাঁধিয়ে ওই কাচের শোকেসের মধ্যে রাখা আছে। আমি দেখলাম ওটা মায়ের একটা চিঠি, শ্রী শ্রী মায়ের চিঠি। তাই আমি বললাম, তাহলে শোকেসের মধ্যে রেখেছেন কেন? ওকে জিজ্ঞেস করলাম, বলে এইটা মায়ের নিজের হাতের লেখা। এইটা শুনে তো আমি মনে হলো একটা কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মতো হলো। এটা মায়ের নিজের হাতের লেখা। আচ্ছা, মায়ের নিজের হাতের লেখা আপনি কী করে জানলেন? আমরা খোঁজ নিয়েছি, আমরা জেনেছি এটা মায়ের নিজের হাতের লেখা, সেই জন্য ওটাকে ফ্রেম করে একটা শোকেসের মধ্যে আমরা রেখেছি। আমি বললাম, আমি মায়ের সম্বন্ধে কিছু কাজ করছি, মায়ের স্মৃতিকথা সংগ্রহ করছি, তো এইটা কি আমি আপনাদের কাছ থেকে পেতে পারি? দেবেন আমাকে? হ্যাঁ, বললেন হ্যাঁ দেবো, আপনি নিয়ে যান। তাই আমি ওটা নিয়ে এলাম, ওদের অনুমতি নিয়েই নিয়ে এলাম। এবং এই মায়ের পদপ্রান্তের 3য় খণ্ডে, যদ্দূর আমার মনে পড়ছে, এই চিঠিটাকে পুরো ছেপে দিলাম। এপিঠ ওপিঠ একটা পোস্টকার্ড, গোটা অক্ষরে, যখন প্রথম কেউ অক্ষর জ্ঞান হয় যখন লেখে, যেমন সেরকম ধরনের লেখাটা মায়ের হাতের লেখা, এপিঠ ওপিঠ পোস্টকার্ডে লেখা একটা গোটা পোস্টকার্ড। ওইটা পুরো আমি ফটোকপি করে ওই মায়ের পদপ্রান্তের মধ্যে ছেপে দিলাম, প্রকাশ করে দিলাম। এখন আর বলা যাবে না যে মা পড়তে পারতেন কিন্তু লিখতে পারতেন না, সেটি বলা যাবে না। হাতে প্রমাণ আছে আমাদের, নিজের হাতের লেখা প্রমাণিত। এখন ওদের লোকের কথাই মিথ্যা থাকতে পারে, ভুল থাকতে পারে। তা আপনারা জানেন যে পুলিশের হ্যান্ডরাইটিং এক্সপার্ট থাকে, তারা এই হাতের লেখা বিচার করে, হাতের লেখাটা এই লোকটার কিনা। এই যে ক্রিমিনাল অফেন্স যারা করে তাদের ধরার জন্যে এই হস্তরেখা বিশারদদের এই সাহায্য নিতে হয়।
তো তখন আমি কলকাতার যিনি পুলিশ কমিশনার ছিলেন, তিনি আমাদের মঠের ভক্ত, আমার খুব বন্ধু ছিলেন, বিকাশ কলি বসু। জানি না তিনি বেঁচে আছেন কিনা এখনও। তো তিনি কমিশনার, পুলিশ কমিশনার, তাকে বললাম দেখুন আপনাকে, ওকে ডাকলাম আমি তখন গোল পার্কে আছি, ডাকলাম, বললো এই লেখাটা আর একটা লেখা দিলাম আমি, এই লেখাটা, এই দুটো আপনারা প্রমাণ করে দেবেন, আমাকে বলে দেবেন এটা মায়ের লেখা কিনা, একই লোকের লেখা কিনা। তোরা সব এক্সামিন করলেন, ওদের যে এক্সামিনেশনের পদ্ধতি আছে শেষে পরীক্ষা নিরীক্ষা করে তারা বললেন এইটাও যার লেখা, ওটাও তার লেখা, মানে দুটো লেখাই একই লোকের লেখা, মায়ের লেখা। একজন বলছে এটা মায়ের লেখা, কারণ ভগ্নী নিবেদিতার নাম তো আপনারা সবাই জানেন, সিস্টার নিবেদিতা। এই সিস্টার নিবেদিতা একটা চিঠি মায়ের জবানিতে লিখছেন আরেকজন আমেরিকান মহিলা, মিসেস সারা অলি বুল, তিনি তখন রোগশয্যায়, তাকে লিখছেন শ্রী শ্রী মায়ের আশীর্বাদ জানিয়ে নিবেদিতা চিঠি দিচ্ছেন, ইংরেজিতে লিখছেন চিঠিটা। শেষকালে তিনি ময়ে আকার মা এই কথাটা লিখেছেন, এটা বড় বড় করে লেখা আছে। তো আমাদের একজন বিখ্যাত লোক ছিলেন শঙ্করী প্রসাদ বসু, বিবেকানন্দ গবেষক, অনেক বই লিখেছেন তিনি, বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ 7 খণ্ডের গ্রন্থ তার লেখা। তো তাকে বললাম, তিনি বলছেন দেখুন মা এসব লিখতে পারবেন না, এটা হয়তো কেউ একজন লিখে দিয়েছে, উনি তার উপরে বুলিয়েছেন। বোলানো তো আপনারা জানেন, একই কথা বারবার ওর উপরে চালানো, বোলানো বলে। তো মা নিশ্চয়ই বুলিয়েছেন, অর্থাৎ বিশ্বাস করতে পারছেন না যে মা এটা লিখতে পারেন। এবার পুলিশ কমিশনারকে বললাম আপনি হ্যান্ড রাইটিং এক্সপার্ট নিয়ে আসুন, তিনি নিয়ে এলেন। এবার আমি ওই পোস্টকার্ডটা আর ওই যে মা লেখা ওই ইংরেজি চিঠিটায় আমেরিকায় পাঠানো হচ্ছে, নিবেদিতার লিখে দিচ্ছেন চিঠিটা, ওই সবগুলো দিয়ে বললাম এবার দেখুন তো এই মা লেখাটা আর এই পোস্টকার্ডটা একই লোকের লেখা কিনা। তারা তাদের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা প্রয়োগ করে তারা বললেন যে হ্যাঁ এটা একই লোকের লেখা। তখন প্রমাণিত হয়ে গেল যে মা লিখতে পারতেন, মা শুধু পড়তে পারতেন তা নয়, মা লিখতেও পারতেন, একদম বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলো, এবং এটা আমি প্রমাণ করিয়ে ছেড়েছি। তো এটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে মা তখনকার দিনের প্রেক্ষাপটে এটা একটা বিরাট ব্যাপার যে তিনি লিখতে পারছেন, পড়তে পারছেন। আজকে আপনারা এগুলো কোনো কিছু বুঝবেন না, কিন্তু কত বছর আমরা পার করে এসেছি, কতজন যুগ যুগান্ত পার করে এসেছি এই সময়টার মধ্যে, যেখানে মানুষ তখন মেয়েরা লিখতে পারত না, পড়াশোনা তাদের শিখতে দেওয়া হতো না, বাড়ির মধ্যে বন্দি করে রাখা হতো, এবং বলা হতো মেয়েরা যেন কোনো নাটক নভেল না পড়ে। নাটক নভেল পড়লে তখনকার দিনের মানুষের কথা ছিল, বিশ্বাস ছিল যে মেয়েরা বিধবা হয়ে যাবে, এটা বাজে কথা। তো মা যখন পড়তে যাচ্ছেন হাত থেকে বই কেড়ে নিচ্ছে, হৃদয় ঠাকুরের ভাগ্নে হাত থেকে বই কেড়ে নিয়েছে, মেয়ে মানুষ আবার কী লেখাপড়া শিখবে, আবার কি পড়াশোনা করবে। এখন তখনকার দিনের সমাজ, যেটা আপনারা এখন বিশ্বাস করতেই পারবেন না বা ভাবতেই পারবেন না, তখন এইরকম সমাজ, সেই সমাজের মধ্যে বাস করে একজন বাড়ির বউ একদম তাকে তো আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে সমাজ, নানা রকম নিয়ম শৃঙ্খলার মধ্যে, তার মধ্যেও মা লেখাপড়া শিখেছে। প্রতিদিন রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ পড়তেন, প্রতিদিন মা পড়তেন, এবং এখন জানা গেল, আমি দেখলাম যে মা লিখতেও পারতেন। একটা গোটা চিঠি পোস্টকার্ড এপিট ওপিট মা নিজের হাতে লিখেছেন, এটারও প্রমাণ এখন আমাদের কাছে এসে গেছে। তাই আজকে ঠাকুরের কথা বলতে গিয়ে অনেক মায়ের কথা বলে ফেললাম, এগুলো আপনাদের জানা দরকার। ঠাকুর মানেই শুধু রামকৃষ্ণের কথা হবে তা তো নয়, আমাদের রামকৃষ্ণের কথা মানে যেমন রামকৃষ্ণের কথা, তেমনি শ্রী শ্রী মায়ের কথা, তেমনি স্বামী বিবেকানন্দের কথা, শ্রীরামকৃষ্ণের অন্যান্য শিষ্যাদের কথা, সবটা মিলিয়েই রামকৃষ্ণের কথা। আমরা সেই জন্যে একটু প্রসঙ্গান্তরে গেছিলাম, অন্য প্রসঙ্গে কথা বললাম, কিন্তু আপনাদের নলেজ বাড়লো, জ্ঞান বাড়লো আজকে এই অবধি। আবার আমি দুদিন বাদেই বাইরে চলে যাব দীক্ষার প্রয়োজনে, এখন যাব রাজশাহী এবং বগুড়া। সেই জন্যে পরের সপ্তাহের যে আমার কথামৃত ক্লাস, সেটা আমি করতে পারবো না।
তারপরের সপ্তাহে যে কথামৃত ক্লাস সেটাও আমি করতে পারবো না। আমি আবার পরের কথামৃত ক্লাস যদি আমি সুস্থ থাকি ঠাকুর মায়ের ইচ্ছেই, তাহলে 14ই নভেম্বর যে শুক্রবারটা পড়বে, আজকে আমাদের নভেম্বরের আজকে 1 তারিখও হয়নি, আজকে তো 31শে অক্টোবর, কালকে 1 নভেম্বর পড়বে, মানে এই 2 সপ্তাহ বাদে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এবং এই শুক্রবারে কথামৃত ক্লাস আবার হওয়ার কথায় যদি ঈশ্বরের ইচ্ছে হয়। আজকের মতো আপনাদের সঙ্গে শেষ আলোচনা এবার